সংখ্যালঘুদের উপরে যে আক্রমণের কথা বলা হচ্ছে বা তাদের বাড়িঘর হামলার কথা বলা হচ্ছে, এই জায়গায় কিছুটা বলা হচ্ছে গুজব আছে, কিছু অতিরঞ্জন আছে। সব কিছু মিলিয়ে কিভাবে দেখছেন? বিশেষ করে পার্শ্ববর্তী দেশেও কিছু প্রচারণা রয়েছে, সেগুলো নিয়েও আজকে সেনাপ্রধান নিজেই বলেছেন যে বিদেশের কোনো চাপ নেই, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আবার যারা সংখ্যালঘু নেতা তারা আশ্বাস পেয়ে আপাতত তাদের কর্মসূচি স্থগিত করেছেন। ধন্যবাদ। বিষয়টা হচ্ছে যে আমাদের যে কোনো রাজনৈতিক পালাবদল বা দুর্যোগ যদি বলি, ক্রান্তিকালে সংখ্যালঘুরা কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হন। তাদের উপর হামলা হয়, তাদের বাড়িঘরে লুটপাট হয়, এমনকি উপাসনালয়ে যে সৌরভ ভাই, একটু আমি থাকবো, একটা জিনিস আপনি একটু আমাকে মানে সংশোধন করবেন যদি মানে ভুল হয়ে থাকে। এবারকার যে বিষয়টি, এই জায়গায় মানে সংখ্যালঘু দেখার মানে যুক্তি কতটা রয়েছে, যেই জায়গায় আওয়ামী লীগের উপর যখন হামলা হয় তখন তো আওয়ামী লীগের নেতাকর্মী যারা, সেখানে তো আওয়ামী লীগের নেতাকর্মী বলতে হিন্দু মুসলমান সবাই আছে, বৌদ্ধ খ্রিস্টান, তো মুসলমানের বাড়িতেও তো হামলা হয়েছে, সেই সব হয়েছে। সেই জায়গায় অনেকেই বলছে যে এটিকে কি সংখ্যালঘুর উপর আক্রমণ ধরা যায় কিনা। আচ্ছা, খুব ভালো প্রশ্ন। প্রশ্ন হলো যে যারা আওয়ামী লীগ করেন এবং সংখ্যাগুরু সম্প্রদায়ের, তাদের যে সংঘবদ্ধতা, তাদের যে সংখ্যা, মানে তারা সংখ্যা অনেক বেশি। একটা পাড়ায় তারা হয়তো 100 জনের মধ্যে হলো 40 জন। সুতরাং তাদের উপর আক্রমণ করতে গেলে কিন্তু প্রতিপক্ষ যদি ক্ষতিগ্রস্ত হয় বা এতদিন নিগ্রহের শিকার হয়েও থাকে, তাহলে একটু ভয় পায়, অথবা তারা প্রথম সুযোগেই পালিয়ে গেছে। না, যেমন বরিশালের কথাই যে আপনি ধরেন, একজন কাউন্সিলর সহ মেয়রের বাড়িতে 3 জন পুড়ে মারা গেছে। আমি বলছি যে এখন সবটাই কিন্তু সংখ্যালঘুদের সুবিধা হয় কি, আক্রমণ করতে সুবিধা হচ্ছে যে সংখ্যালঘু আক্রমণ করলে তার পাশে কেউ দাঁড়াবে না, আর সংখ্যাগুরুর উপর আক্রমণ করলে তার আত্মীয় স্বজন, বন্ধু, এমনকি যারা আক্রমণ করবে তাদের মধ্যেও তার স্বজন আছে। সংখ্যালঘুদের ক্ষেত্রে এটা কম। হ্যাঁ, এবং এটি যে বলছেন যে যারা আক্রান্ত হয়েছে তাদের মধ্যে একটা বড় অংশ সংখ্যালঘুদের মধ্যে যারা আক্রান্ত হয়েছে তাদের একটা বড় অংশ বিগত সরকারের সমর্থক এবং দলের নেতাকর্মীও। কিন্তু আবার একটা অংশ আছে এই রাজনীতির বাইরে, তার একটা দোকান আছে। তা দোকান, এই যে অরাজক অবস্থা, এর জন্য আমি বলবো যে এই যে সরকারের একটা দায়িত্ব ছিল, আইনশৃঙ্খলা রক্ষার পরিস্থিতি যদি উন্নত হতো এবং এই ধরনের মানে এরকম একটা পরিস্থিতি হতে পারে, এটার করা উচিত ছিল। পুলিশ তো ছিল না মাঠে, সেক্ষেত্রে সেনাবাহিনী এটা হস্তক্ষেপ করতে পারতো, তারা করেনি যে কোনো কারণে, এবং হামলার সংখ্যা কিন্তু কমে আসছে, আক্রান্ত হওয়ার সংখ্যা কমে আসছে। প্রথম যেভাবে হয়েছে সেটি আর নেই। সেটি সংখ্যালঘুদের প্রতিবাদ, বিভিন্ন প্রতিক্রিয়া এবং বিদেশেরও প্রতিক্রিয়া, শুধু যে ভারত প্রতিক্রিয়া জানিয়েছে তা নয়, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ অনেক আন্তর্জাতিক সংস্থাও বলেছে যে সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া। তো আজকে এটি আমি মনে করি ইতিবাচক, সেটা হলো প্রধান উপদেষ্টা তিনি ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছেন, তিনি সংখ্যালঘু নেতাদের সাথে কথা বলেছেন, আশ্বস্ত বলেছেন যে মানবাধিকার প্রতিষ্ঠিত হলে, আইনের শাসন প্রতিষ্ঠিত হলে, সবার অধিকার নিশ্চিত হলে সংখ্যালঘুদের আলাদা মানে চিন্তা করতে হবে না। এবং আমার সঙ্গে দুজন প্রধান উপদেষ্টার বৈঠকে যারা ছিলেন তাদের মধ্যে অন্তত 2 জনের সঙ্গে আমার কথা হয়েছে। তারা বলছেন যে হ্যাঁ, তিনি আমাদের আশ্বাস দিয়েছেন, আমরা যদি বলেন যে হ্যাঁ আশ্বস্ত হয়েছে, কিন্তু আমরা দেখতে চাই। তিনি যেমন ধৈর্য ধরতে বলেছেন, আমরা ধৈর্য ধরব, কিন্তু এই ধরনের রাজনৈতিক আশ্বাস তারা তার আগের সরকার সবার কাছ থেকে পেয়েছেন, কিন্তু সংখ্যালঘুদের উপর আক্রমণ বন্ধ হয়নি। তো এক্ষেত্রে একটা হচ্ছে যে সংখ্যালঘু আর সংখ্যাগুরু, এই যে বিভাজন, আমাদের আইনেও তো বিভাজন করা আছে। আমাদের আইন, আমি মনে করি যে এক্ষেত্রে সংখ্যাগুরু সম্প্রদায়ের দায়িত্বটা অনেক বেশি। শুধু পুলিশ আইন দিয়ে কিন্তু সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া যায় না, এক্ষেত্রে সংখ্যাগুরু সম্প্রদায়ের দায়িত্ব অনেক বেশি। এবং তারা যদি এগিয়ে আসে, তাদের মনস্তত্ত্বে যদি এটা না থাকে যে একজন সংখ্যালঘুর উপর হামলা করলে বা চলে গেলে তার বাড়ি বা
তার বাড়িতে তার বাড়িটা দখল করা যাবে বা জমিটা দখল করা যাবে। আর দেখুন আমাদের একটা মানসিকতা যে এই যে সংখ্যালঘুদের উপর হামলা হয়েছে, অনেকের বাড়ি থেকে হাঁস মুরগি গরু ছাগল এগুলো নিয়ে গেছে। তো এটি কি ধরনের, এটা তো দুর্বৃত্ত। আরেকটি ব্যাপার হচ্ছে যেটি আমরা বলছিলাম যে আপনি নিজে গণমাধ্যমের মানুষ, যেহেতু গণমাধ্যম বিশেষ করে যেটি বলছি যে ভারতীয় গণমাধ্যম যেভাবে বিষয়গুলোকে প্রচার এখানে কি আপনার কাছে প্রপাগন্ডা বা অতিরঞ্জনের যে কথা বলা হয় সেই জায়গায় আছে কিনা? প্রথমত হচ্ছে অতিরঞ্জন থাকতে পারে, কিন্তু আমরা সুযোগটা কেন দিচ্ছি? যদি এখানে আমরা এই নিশ্চয়তা দিতে পারতাম যে একজন সংখ্যালঘু মানুষও নিগ্রহের শিকার হয়নি, মানে প্রতিটি মানুষ গুরু সম্প্রদায়ের মানুষ যেমন অভয় পরিবেশে আছে, সংখ্যালঘু মানুষও সেভাবে আছে, সেটাই নিশ্চয়তা আমরা দিতে পারিনি। হ্যাঁ, হতে পারে যে যার মতো তো সুযোগ নেবেই, কিন্তু সুযোগটা আমরা দিচ্ছি কেন? তার তো কিছু আবার একইভাবে সুযোগ দিলাম কেন? ভারতে যখন সংখ্যালঘুদের উপর আক্রমণ হয় আর সেটা নিয়েও তো বাইরে প্রচার হয়। এখন তারা যদি বলে যে বাইরে কেন প্রচার হয়, সেই প্রচারটা বড় না, আমি জানি না সুযোগটা কেন দেব? ভারতে যখন মানে মুসলমানদের উপর বা কাশ্মীরে তো অনেক দিন থেকে আমরা কি কতটা আমাদের গণমাধ্যমে সেগুলো প্রচার করছি কিংবা অতিরঞ্জন করছি? আরো তো প্রতিবেশী দেশ আছে, শুধু আমরা না করি, অন্য দেশ তো করে। তাদের করতে হচ্ছে। যাই